আচ্ছা, এখানে আমরা জানিয়ে রাখি যারা জয়েন করছেন যে উদ্যোগটা কি এবং কেন। যে আমরা বিদ্যাস্তু একটি এডটেক কোম্পানি। আমি এবং আমার এক সহকর্মী আমরা জয়েন করেছি। আমরা শুরু করেছিলাম বিভিন্ন বিষয়ে শিক্ষার উদ্যোগ নিয়ে। আমরা বিদ্যাস্তু জুনিয়র শুরু করেছি একটা বিশেষ উদ্যোগ নিয়ে, সেটা হচ্ছে আজকালকার বাচ্চারা, আজকালকার শিশুরা, তারা সেই শৈশব থেকে বঞ্চিত যে শৈশব আমরা নিজেরা পেয়ে এসেছি। মানে আমরা যেমন উদার আকাশ, উন্মুক্ত মাঠ পেয়েছি, আমাদের সময় যারা শিশু সাহিত্যিক ছিলেন, সুনীল গাঙ্গুলি হোক, দুলেন্দ্র ভৌমিক, সন্দীপ চট্টোপাধ্যায় যারা ছিলেন, তারা অনেকে প্রয়াত, অনেকে বিশ্রাম, মানে যাকে বলে প্রায় অবস্থিত লেখালেখির জগৎ থেকে। কোনোভাবে আমাদের শিশুদের জগৎ অনেকটা ছোট হয়ে গেছে। ছোট হয়ে গেছে বলতে সেই খেলার মাঠ আর নেই, সেই যৌথ পরিবার নেই, সেই একান্নবর্তী পরিবারের বড় উঠোন আর নেই, সেখানে ছোট ফ্ল্যাট, তার মধ্যে শিশুদের শৈশব খাঁচার মধ্যে বন্দি, তার মধ্যে তারা খেলার সুযোগ পায় না। তাদের সমস্ত জীবন এখন ওই একটা ট্যাব বা ফোনের ওই 5.5 7.5 ইঞ্চি স্ক্রিনের মধ্যে বন্দি। বিশেষ করে যখন থেকে এই কোভিড এর প্রকোপ শুরু হয়, তারপর থেকে দেখছি যখন থেকে এই কোভিড এর জন্য বাচ্চাদের পড়াশোনা প্রায় বাধ্যতামূলক হয়ে যায় 1 বছরের জন্য, যাকে বলে ট্যাব বা মোবাইলে, তারপর থেকে বাচ্চাদের এই মোবাইলের আসক্তি এবং এই যাকে বলে ট্যাবের প্রতি, মোবাইলের প্রতি আসক্তি বা নির্ভরশীলতা বহুগুণ বেড়ে গেছে। আমাদের উদ্দেশ্য, এই উদ্যোগের উদ্দেশ্য হচ্ছে কি করে শিশুদের সেখান থেকে বার করে, যেগুলিকে আমরা বলি সুকুমার বৃত্তি, ছবি, সাহিত্য, গান, নাচ, বিভিন্ন ধরনের খেলা, দাবা এবং অন্যান্য, কি করে তার দিকে আকৃষ্ট করে আনা যায় এবং তার উপায়গুলি কি করে আজকের বাবা মায়েরা সেগুলি শিখবেন। ত্রিদীপদা আমাদের অভিভাবক স্থানীয়, তো আমরা আশা করব ত্রিদীপদার বক্তব্য আমাদের সবাইকে সমৃদ্ধ করবে। ইতিমধ্যে প্রায় 70 জনের কাছাকাছি জয়েন করেছেন আমি দেখতে পাচ্ছি। আমি আর সময় নেব না, যারা জয়েন করতে থাকবেন তারা করতে থাকুন। ত্রিদীপদা, ওভার টু ইউ। নমস্কার, শুভ সন্ধ্যা। ধন্যবাদ অভিক, অনেক ভালো ভালো গাল ভরা তুমি আমাকে বিশেষণে অভিহিত করেছো, আমি কৃতজ্ঞ। তেমন কিছু ব্যাপার নেই, আমার নতুনত্ব কিছু বলতে পারবো কিনা তাও জানি না। তবে হ্যাঁ, এটা ঠিক, যুগটা পুরো পাল্টে গেছে, সম্পূর্ণ পাল্টে গেছে। আমাদের ছেলেবেলার সঙ্গে আজকের ছেলেবেলার কোনো মিলই নেই। আর যেটা তুমি বললে, এই যে শিশু এবং কিশোর, শৈশব এবং কৈশোর, এটাকে প্রায় আমরা নষ্ট করে দিয়েছি। নষ্ট করেছি কারা? আমাদের যারা এই তোমাদের বয়সী বা তোমাদের থেকে আর একটু ছোট নতুন বাবা মা, যারা, তোমার মেয়ে অনেক বড় হয়ে গেছে, কিন্তু যারা ধরো নতুন বাবা মা, তারা 4 বছর 5 বছর বয়স থেকেই ছেলে মেয়েদের হাতে মোবাইল ধরিয়ে নিচ্ছে। ছেলে মেয়ে বায়না করছে বই পড়ার জন্য বা খেলতে যাওয়ার জন্য, তাকে মোবাইল ধরিয়ে দিচ্ছে, দিয়ে একটা ক্যান্ডি ক্রাশ থেকে আরম্ভ করে হাজার রকমের নতুন নতুন গেম রয়েছে তাকে ধরিয়ে দিচ্ছে একদম ছোটবেলার থেকে। মানে তোমার 1-2 বছরের বাচ্চাকে আমি দিয়ে কাঁদলেই মোবাইল ধরিয়ে দাও। এই যে মোবাইলে আসক্তি বাবা মারা তৈরি করে দিচ্ছেন, এর যে কত বড় সুদূর প্রসারী ফল হচ্ছে এমন যে তারা বই শুধু না, যে কোনো সৃজনশীলতা থেকে বিমুখ হয়ে যাচ্ছে। এবার বাবা মা তাদের কি করছেন, আরেকটু যেই বড় হচ্ছে তাদেরকে দিয়ে দিচ্ছেন ক্রিকেট কোচিং ক্যাম্প। সে হয়তো ক্রিকেট পছন্দ করে না, কিন্তু তাকে একজন সৌরভ বা একজন বিরাট কোহলি বানাতে হবে, কি দ্রাবিড়, সচিন, কিছু একটা করতে হবে। এবং করলে, ক্রিকেট করলে অনেক টাকা। কোনো একটা গানের দলের মধ্যে ভিড়িয়ে দিচ্ছেন যাতে রিয়েলিটি শোতে সে যেতে পারে। সবটাই বাবা মা ঠিক করে দিচ্ছেন, তার ইচ্ছে অনিচ্ছের কোনো মূল্য নেই। আর এই বয়সে তার ইচ্ছে অনিচ্ছে শুনবেও না বাবা মা। তাকে আঁকার ক্লাসে ভর্তি করে দিয়ে আঁকতেই জানে না সে, আঁকার কোনো প্রতি তার কোনো ন্যাক নেই। অর্থাৎ একটি বাচ্চার, একটি ছেলে বা মেয়ের বড় হয়ে ওঠার সময়
তার কোনটা পছন্দ, এবং এই পছন্দের মধ্যে বিষয় যেটা হচ্ছে আমার নিজের চোখে দেখা, বইমেলায় বাবা মা এসে বই কিনছেন, বাচ্চারা এসে বলছে আমাকে একটা এই বই কিনে দাও না। আরে এইসব বই পড়ে কিছু হবে না, আমি তোকে ওয়েবসাইটের অমুক ওয়েবসাইটে দিয়ে যাবো, ওখানে ভালো ভালো গল্প, ভালো ভালো ওটিটি রয়েছে, ভালো ভালো গান রয়েছে, ওগুলো শুনবে, ফালতু বই রাখার জায়গা নেই। এই যে বাবা মার অ্যাটিচিউড, এই অ্যাটিচিউডটা আজকে বাংলা সাহিত্য শুধু নয়, যে কোনো সাহিত্যের একটা বিরাট ক্ষতি করছে। আরেকটা সমস্যা আমরা যারা বাংলার প্রকাশকরা দেখছি, যে বাংলা ভাষার প্রতি অনীহা। বাবা মা নিজে বাংলা মিডিয়ামে পড়েছেন, কিন্তু বাংলা মিডিয়ামে পড়েও তারা যথেষ্ট উন্নতি করেছেন, কিন্তু তারপরের জেনারেশনকে জোর করে ইংলিশ মিডিয়ামে ঢোকাচ্ছেন, এবং ইংলিশ মিডিয়ামে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে বাংলা বই পড়ার দরকার নেই। আমার মেয়েও ইংরেজি মিডিয়ামে পড়েছে, আমার মেয়েরা দুজনেই ইংরেজি মিডিয়ামে পড়েছে, তারা প্রচুর পরিমাণে বাংলা কিন্তু পড়েছে। অর্থাৎ বাংলা ভাষা, বাংলা সাহিত্য এতটাই সমৃদ্ধ, বিশেষত শিশু সাহিত্য, যদি আমরা ছেলে মেয়েদেরকে না হাতে তুলে দিই, তাতে তাদের দুটো জিনিস হবে। এক হচ্ছে তারা তাদের শিকড় চিনতে পারবে না। ইংরাজি সাহিত্যের আমার প্রতি কোনো বিতৃষ্ণা নেই, অসামান্য সাহিত্য ইংরাজি, কিন্তু বাংলা শিশু সাহিত্য কিন্তু সারা পৃথিবীর সাহিত্যের সঙ্গে পাল্লা দিতে পারে। যেখানে সুকুমার রায় আছেন, যেখানে উপেন্দ্র কিশোর রায় আছেন, যেখানে যোগিন সরকার আছেন, যদি আমি সেই সময় থেকে আজ পর্যন্ত ধরি, সবশেষে সত্যজিৎ রায়, সুনীল গঙ্গোপাধ্যায়, ক্ষিতীন্দ্র নারায়ণ ভট্টাচার্য, ধীরেন্দ্রলাল ধর, কতজনের নাম মনে রেখেছে। সত্যজিৎ রায়ের নাম মনে রেখেছে, তিনি সিনেমা করেন এবং ফেলুদা সিনেমা হয়েছে বলে, বা সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সিনেমা হয়েছে বলে। কিন্তু আজকের প্রজন্মের বাবা মায়েরা তারা ছেলে মেয়েদেরকে যদি বাংলা শিশু সাহিত্য পড়ার সুযোগই না দেন, তাহলে তার ছেলে মেয়েদের মানসিক যে বিকাশ, মনের যে বেড়ে ওঠা, কারণ সে তো বড় হচ্ছেই কলকাতায়, তার চারপাশে ইট কাঠ, কোথাও সেই অভিকের ভাষায় উন্মুক্ত আকাশ নেই, নীল আকাশ নেই, সবুজ ঘাস নেই, ছোট ছোট খুপড়ি ফ্ল্যাট, দেশলাই কাঠির বাক্স, সামনে হয়তো কমিউনিটি গার্ডেন খানিকটা রয়েছে, সেখানেই ওই দোলনা টোলনায় খেলছে। এছাড়া কিন্তু তাদের যে মানসিক গঠন, যে মনের বিকাশ হওয়ার যে জায়গাটা, তাদের কল্পনা শক্তি, আজকে সুকুমার রায়কে কেন আমরা পথিকৃৎ বলি? আজকে যদি আমি হযবরল পড়ি, কি ধরনের একটা ননসেন্স গল্প তাড়িয়ে নিয়ে যায় একজন পাঠককে একটা জায়গার থেকে আরেকটা জায়গায়, আরেকটা জায়গা থেকে আরেকটা জায়গায়, সবটাই অ্যাবসার্ড, আবোল তাবোল। এইগুলোই যদি আমরা ছেলে মেয়েদের না তুলে দিই, বা ধরুন না আপনার আমি যদি সত্যজিৎ রায়ের গল্পগুলো থেকে তাকে বঞ্চিত করে রাখি, বা সুকুমার রায়, এই আমাদের সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায় অসামান্য ভূতের গল্প, দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়ের দুরন্ত ঈগল, বা নীল ঘূর্ণি, এই ধরনের যে ক্লাসিক লেখাগুলো হয়ে গেছে, আমরা তো জানছি না, আমরা ছেলে মেয়েদেরকে আগেই সরিয়ে রাখছি। ফেলুদা ইংরেজিতে পড়বি যখন অনুবাদ হবে, এইটা আমরা সবচেয়ে বড় ক্ষতি করছে আমরা, আমাদের পরের জেনারেশন যারা নতুন বাবা মা হচ্ছেন বা হয়েছেন তারা। এবং এই যে এটা নিয়ে একটা ভবানী প্রসাদ মজুমদারের সেই বিখ্যাত কবিতাটাই রয়েছে, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। তো এই যে বাংলা ঠিক আসে না বলার যে গর্ব, এই গর্বটা যে তার কত ক্ষতি করে দিচ্ছে, এবং একটা সময়ের পর একটা ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন ছেলে মেয়েদের মধ্যে আসছে। সে তার নিজের শিকড়কে জানছে না, সে তার বাবা মা, মাসি, পিসি, এই যে সম্পর্কগুলো, এই সম্পর্কের মধ্যেই যে সাহিত্যের সৃজনশীলতা লুকিয়ে আছে, এটাই তো তারা জানতে পারছে না। তো এদেরকে যদি আমাদেরকে সত্যি সত্যি নিয়ে আসতে হয়, ছেলে মেয়েদেরকে যদি নিয়ে আসতে হয়, তাদের হাতে ছোটদের পত্রপত্রিকা তুলে দিন, আপনারা পড়ুন, আপনারা পড়ে তাদের শোনান, তারা পড়ুক, আপনারা কমিক্সের বই কিনে দিন। আমাদের তো অসামান্য সব কমিক্স রয়েছে। নারায়ণ দেবনাথ স্টলওয়ার্ট কত কমিক্স করে গেছে, নন্টে ফন্টে, হাঁদা বোদা, বাটুল দিগের, বাহাদুর বেড়াল, ওইদিকে মহিত চৌধুরী,
অসামান্য কমিক্স, পরবর্তীকালে সায়ন পাল খুব ভালো কমিক্স কাজ করছেন, এরকম অজস্র কমিক্সের শিল্পী যারা বিভিন্ন চরিত্র নিয়ে কাজ করছেন। আপনি কমিক্সের বই দিন না, ছবিতে গল্প তারা পড়ুক না। এই ছবিতে গল্প পড়তে পড়তে তাদের মধ্যে কল্পনা শক্তি জন্মাবে, তারা গল্পের বইয়ের দিকে আগ্রহ প্রকাশ করবে। একটা গল্পের বই পড়ার দরকার কেন ছোটদের? আমি একটা কাককে দেখলাম, কাক আর কোকিলকে দুজনকে দেখলাম এখানে বসে, দুজনে, কোকিলটা চুপ করে ঘাপটি মেরে বসে আছে, আর কাকের যে বউ সে একটা বাসা তৈরি করে তারস্বরে চিল্লাচ্ছে, মানে সে বুঝতে পেরেছি বেটা কোকিল এসছে, এই মালটা আমার এখানে ডিম পেড়ে দিয়ে চলে যাবে। এই যে দেখার চোখ, এই দেখার চোখটা তো ওর তখনই তৈরি হবে যখন আপনি ওকে একটু প্রকৃতির কাছে নিয়ে যাবেন, যাকে সাহিত্যের কাছে নিয়ে যাবেন। ও কল্পনা করতে শুরু করবে। যেমন আমি সেদিন একটি বাচ্চার কাছে শুনছিলাম, সে কল্পনা করছে যে ব্যাঙের সঙ্গে মাছেদের কথোপকথন হচ্ছে পুকুরে। ব্যাঙ উপরে দাঁড়িয়ে ওই থপথপ করতে করতে এসে পুকুরের পাড়ে এসছে, বৃষ্টি নেমেছে, ব্যাঙ গান করছে, কাতলা মাছরা এসছে, তার সঙ্গে কথা বলছে যে তোমার তো বৃষ্টি হয়েছে, আমাদের খুব আনন্দ, আবার কালকে সকালে জাল ফেলবে, সেই নিয়ে দুশ্চিন্তা আছে, কি করা যায়। কই মাছ কানে হেঁটে হেঁটে পালিয়ে যাচ্ছে পুকুর থেকে। এই যে ভাবনাগুলো, এই যে কল্পনাগুলো, এই কল্পনাগুলো তখনই ঘটতে পারবে যদি আমরা তাদের কাছে সেই রকম ছোটদের সাহিত্য তুলে দিই। আর যদি আমরা মনে করি যে না, দরকার নেই, ও পড়াশুনো করুক, লেখাপড়া করুক, লেখাপড়া করে একটা বড় কিছু হবে, ইঞ্জিনিয়ার হবে, নাহলে ডাক্তার হবে, নাহলে আইটি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে, তারপরে পরীক্ষা টরীক্ষা দিয়ে এমবিএ দিয়ে বিদেশে চলে যাবে, এখানে থাকার দরকার নেই, পড়া দেশে থাকবে কেন? তাহলে পড়ানোর দরকার নেই। কিন্তু মনে রাখবেন যে আমরা নিজের চোখে দেখেছি, আমাদের যারা এই অভিকের বয়সী, অভিক সাহিত্যের সঙ্গে রয়েছে বলে বলছি, এরকম অভিকের যারা বন্ধু বান্ধব ওই বয়সী, যারা 45-46 থেকে 50-এর মধ্যে বয়স, চূড়ান্ত ফ্রাস্ট্রেশনে। আমি কিছুদিন আগে এপ্রিল মাসের 18 তারিখে লন্ডন মহোৎসবে গেছিলাম, বাঙালিদের উৎসব, বাংলা বই গিল্ডের পক্ষ থেকে ওখানে করা হয়েছিল, এক্সিবিশন করা হয়েছিল, সেখানে সুযোগ হয়েছিল আমাদেরও থাকার। আমার বন্ধুবর ওরাও গেছিল, ওই ডেজের পত্রভারতী গেছিল। সেখানে আমি যে বাংলা বইয়ের ক্রেজ দেখলাম, এবং বাবা মা, এইটা আপনাদের জানাতে চাইছি, আমি ঠাকুরমার ঝুলি নিয়ে গিয়েছিলাম এখনকার ভাষায়। বাবা মা বিদেশে রয়েছে, নিজেরা ফ্রাস্ট্রেশনে ভুগছে, লোনলিনেসে ভুগছে, প্রত্যেকে লোনার একটা দ্বীপের মতো, তার বাচ্চাকে সে সুর করে করে ঠাকুমার ঝুলি পড়াবে বলে নিয়ে যাচ্ছে, সহজ পাঠ শেখাবে বলে নিয়ে যাচ্ছে। কারণ তারাও তাদের বয়সে 35-36 থেকে 40, তারা নিজেরা বাংলা সাহিত্য প্রায় পড়েইনি, এখন তারা পড়ছে। কি ধরনের বই যে বিক্রি হয়েছে, আমরা অবাক হয়ে গেছি যে এত বিক্রি হবে, আমরা ভাবিনি। কিন্তু এটা আমি ভারতীয় বাঙালিদের কথা বলছি, কিন্তু যেটা যারা বাংলাদেশি বাঙালি, তারা কিন্তু বাংলা চর্চা রেখে গেছে। বাংলাদেশিদের মধ্যে একটা গর্ব আছে যে আমি বাঙালি, বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, আমাদের ভাষা আন্দোলনের জন্য বাংলা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি পেয়েছে, একটা দেশ আমরা তৈরি করেছি। এই যে গর্ববোধ, গৌরববোধ, এই গৌরববোধ আমাদের ভারতীয় বাঙালিদের মধ্যে নেই। আর ভারতীয় বাঙালিদের মধ্যে নেই বলেই একটা অবহেলা এবং তাচ্ছিল্য শিশু সাহিত্য সম্পর্কে। যে শিশু সাহিত্য লিখলেই হলো, সবচেয়ে কঠিন শিশু সাহিত্য লেখা আমি মনে করি, আমি না, আমার থেকে অনেক প্রণম্য দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়, বা আমি তারপরে বলছি আনন্দমেলার সম্পাদক নীরেন্দ্রনাথ চক্রবর্তী আমাকে একদিন গল্প করতে করতে বলছেন, হ্যাঁ নীরেন্দ্র, আপনি একটা বিপ্লব করেছেন। কি বিপ্লব করেছি না, আপনি এই যে লেখকদের, সেই বিমল কর, সমরেশ বসু, সুনীল গঙ্গোপাধ্যায়, সত্যজিৎ রায় বাদ দিন, বাকিদের, এই যে বিমল করের কিকিরা, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, এদের সকলকে নিয়ে এসছেন
ছোটদের সাহিত্যে। বললো হ্যাঁ, এটা আমার কাছে খুব আনন্দের বিষয় রে। আসলে কি জানিস তো, আমি ওদের ডেকে ডেকে বলতাম, দেখো বাবা, ছোটদের সাহিত্য না লিখলে কলম শুদ্ধ হয় না। ছোটদের সাহিত্য লেখা সবচেয়ে কঠিন, ওদেরকে ফাঁকি দেওয়া যায় না। ছোটদের সাহিত্যে গল্প থাকতে হবে, ছোটদের সাহিত্যে ছোটদের প্রিয় উপাদানগুলো থাকতে হবে। ছোটরা কি পছন্দ করে, আমাদের ছোটরা, আমরা একজন মানে পীরকে পছন্দ করি, নায়ককে পছন্দ করি, একজন যে অভিযান করে অভিযাত্রী তাকে পছন্দ করি, একজন গোয়েন্দা যে খুন জখমকে থেকে সত্যিটাকে তুলে আনে তাকে আমরা পছন্দ করি। তো এটা আমাদের কাছে এদের এদের জন্য আমরা তোমরা লেখো, তোমরা লিখলে বাংলা সাহিত্য সমৃদ্ধ হবে, তোমরা আনন্দ পাবে। শীর্ষেন্দু আমাকে বলেছিলেন যে ওইটা যে কত বড় কথা, নীরেন্দা না বললে আমার এই মানে বক্সার রতন, পাগলা সাহেবের কবর, এগুলো তো হতোই না, লেখাই হতো না। ময়নাগড়ের বৃত্তান্ত, মানে কত নাম বলবো, মানে শীর্ষেন্দু একটা বাংলা সাহিত্য আলাদা জনার তৈরি করলেন। এই যে জনার তৈরি করলেন, বা সঞ্জীব চট্টোপাধ্যায়ের বড় মামা মেজো মামা, সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবুর কথা তো আগেই বলেছি, বিমল করের কিকিরা, সমরেশ বসুর গোগল, সমরেশ মজুমদারের অর্জুন, সবই তো নীরেন্দার উদ্যোগে তৈরি হওয়া। তো ওদিকে আমাদের সৈয়দ মুস্তাফা সিরাজ লিখলেন কর্নেল। তো আমার বক্তব্য হচ্ছে যে এই যে বাংলা শিশু সাহিত্য এতটা সমৃদ্ধ, পরবর্তীকালে আমাদের যারা এখনকার সময় লিখছেন তাদের মধ্যে প্রচুর ভালো লেখক, এবং আমাদের নিজ অভিক অত্যন্ত ভালো লেখক। ওদিকে সৈকত মুখোপাধ্যায় আছে, রাজা ভট্টাচার্য, এরা প্রত্যেকে ভালো লিখছে। এক একটি চরিত্রকে নিয়ে এরা চরিত্রগুলোকে ওরা তৈরি করছে, এবং সত্যি সত্যি তারা অত্যন্ত জনপ্রিয় ইতিমধ্যেই হয়ে উঠেছে। যেমন ওইদিকে আছে অভিজ্ঞান রায়চৌধুরী, সে ছোটদেরই মূলত লেখক। অনিলিখা তার একটি মেয়ে ক্যারেক্টার যে এ করে। আমাদের অভিকের আছে আগম বাগিস, অভিকের চিন্তাহরণ, সব ছোটদের ক্যারেক্টার, ছোটদের বড়দের মেশানো। তো সৈকত একাধিক ক্যারেক্টার নিয়ে, কোনটা চৌবে, বুধদা, বিভিন্ন ধরনের, নীল। তো এরা এরা এদের এদের লেখা আপনি দয়া করে আপনার ছেলে মেয়েকে পড়ান, ছেলে মেয়ের হাতে বইটা তুলে দিন, ভালো লাগলে ফেলে দেবেন। একটা আপনি তো 1 কেজি খাসির মাংস কিনতে 850 টাকা খরচা হয়, 850 টাকায় 2-3টে বই হয়ে যাবে। 1 কেজি খাসির মাংস কিনবেন, দুবেলা খাবেন, হয়ে গেল। পরের দিন সকালবেলায় কমোডে গিয়ে বসলেন, খাসির মাংস শেষ। বইটা কিন্তু থেকে যাবে, সাহিত্যটা কিন্তু থেকে যাবে। আপনি ছেলে মেয়ের জন্য কেনার পরে আপনিও পড়লেন। এই যে শিশু ও কিশোর সাহিত্য, সেটা বড়রাও পড়বে, বড়রাও যত আনন্দ পায় ছোটরাও তত আনন্দ পায়। মানে এটা এরকম নয় যে ওটা বড়দের জন্য আলাদা প্রাপ্তবয়স্ক, প্রাপ্তবয়স্ক তো নয়, ছোটদের সাহিত্যে এটাই তো মজা। আপনি হযবরল আমি 5 বছর বয়সে পড়েছিলাম, আমার অন্যতম প্রথম পড়া বই হচ্ছে হযবরল আবুল তাবল। আবার এই 65 বছর বয়সে যখন পড়ছি তখনও সমান ভালো লাগছে, এবং অন্যরকম একটা মাত্রা আমার কাছে এই শিশু সাহিত্য নিয়ে আসছে। তো বা ধরুন লীলা মজুমদারের প্রদীপ পিসির বর্মী বাক্স, আমি ছোটবেলায় পড়েছি। তারপরে আমাদের গুপি পানু, লীলা মজুমদারের চরিত্র। আমাদের উপেন্দ্র কিশোরের গোপী গাইন বাঘাবাইন, টুনটুনির বই এখনো পড়ো। কি অনবদ্য সাহিত্যরা সৃষ্টি করে গেছেন একদম ছোট শিশু কচি বাচ্চাদের জন্য। আপনারা একটু পড়ুন, পড়ান, ছেলে মেয়েদের হাতে তুলে দিন, দেখুন কি বলে তারা। আমাদের শিশু সাহিত্যকে বাঁচিয়ে রাখতে হলে, ছেলে মেয়েদের ভবিষ্যৎটাকে ধরে রাখতে হলে, না হলে আমার মনে হয় আমি চোখের সামনে দেখতে পাচ্ছি ডিপ্রেশনের শিকার হচ্ছে আজকের যুগের ছেলে মেয়েরা। একটু বড় হলেই ডিপ্রেশন আসছে, বাবা কাজে বেরিয়ে যাচ্ছেন, বাবা সকালবেলায় বেরিয়ে যাচ্ছেন, মাও অফিসে বেরিয়ে যাচ্ছেন। এখন বেশিরভাগ উচ্চবিত্ত ফ্যামিলিতেই বাবা মা দুজনেই জব করেন, বা বাবা মা দুজনেই কোনো না কোনো ব্যবসার সঙ্গে যুক্ত। ছেলে মেয়ে একাকিত্বে ভুগছে, তার বই পড়ার কোনো হ্যাবিট তার বাবা মা তাদের তৈরি করেননি, যার ফলে একটা সময় বই থাকা মানে হচ্ছে সে বই তার বন্ধু। সে যখন একা, বইটা হাতে তুলে নিচ্ছে, বইটা তুলে নিয়ে কতক্ষণ মোবাইল দেখবে, কতক্ষণ ফেসবুক করবে, কতক্ষণ চ্যাট করবে। বইটা তার নিজস্ব, তার মতো করে সে পড়ছে,
আবার সে সরিয়ে রাখছে। আমি যারা বই পড়েছে, মানে পড়ার বইয়ের বাইরে যারা বই পড়েছে, আমি একজনকেও দেখিনি, বিশ্বাস করুন, যারা পরবর্তীকালে কোনো রকম এই ধরনের ডিপ্রেশন বা মানসিক রোগ বা হিংস্র যেগুলো সুকুমার বৃত্তি থেকে বেরিয়ে এসছে। এটা কিন্তু আমার নিজের চোখে এই বয়সে দেখা। এবার উল্টো দিকটাও দেখেছি। তো কারণ কি, আমি এই বয়সে এই সময় দাঁড়িয়ে আমি ফ্ল্যাট কালচার থেকে প্রত্যেকের একটা এত বড় বাড়ি করে দিতে পারবো না। অভিক ভালো ভালো কথা বললো, সেই কথাগুলো বলতে গেলে তাকে গ্রামে নিয়ে যেতে হবে। গ্রামে নিয়ে গিয়ে পুকুরের সঙ্গে পুকুর, মাছ, ব্যাঙ, পাখি এদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে। সেটা করার সঙ্গে সঙ্গে তাদের হাতে এদেরকে নিয়ে লেখা যে বই, যেমন নবনীতা দেবসেন, কি অপূর্ব রূপকথা এখনকার সময়কার লেখা। সুচিত্রা ভট্টাচার্য চলে গেছেন, মিতির মাসির কি অপূর্ব লেখা। তো এদের লেখা, আশাপূর্ণা দেবী, কজন এখন মনে রেখেছে? ছোটদের লেখায় অনবদ্য। আমার মনে আছে আমি আশাপূর্ণা দেবীর বাড়িতে গেছি, আশাপূর্ণা দেবী চুপ করে বসে আছেন একটা তাকিয়া, মানে কোলবালিশে হেলান দিয়ে, এসো বাবা এসো মিষ্টি খাও। প্রণাম করলাম। আমি ওনাকে সাহিত্য জননী বলতাম। ও আচ্ছা। আমি বললাম, আমি তো পুজো সংখ্যায় আপনার একটা লেখা উপন্যাস নেব আর বই করতে চাই। বলে বেশ বেশ। আচ্ছা মাসিমা, আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা মাসিমা আপনি কি এখান থেকে বেরোন না? বলে না বাবা, এই বসে থাকি, সামনে যে বিরাট পুকুরটা আছে তাকিয়ে থাকি ওর দিকে, চারপাশে ঝোপ এসে, মানে গাছের ছায়া পড়েছে পুকুরের জলে, পুকুরের জলটায় একটা অদ্ভুত কালো একটা অদ্ভুত একটা ছায়াচ্ছন্ন হয়ে আছে। মাঝে মাঝে মাছেরা ঘাই দিয়ে মারছে পুকুরে। এই এই অদ্ভুত পুকুরের দিকটা উনি চুপ করে তাকিয়ে আছেন। আমি বললাম, এই যে আপনি অসামান্য উপন্যাসগুলো গল্প লেখেন, তখনই উনি একটা অদ্ভুত উপন্যাস লিখেছেন সে বাড়িরই পুজোর সংখ্যায়। আমি পুজোর পরেই বোধহয় গেছিলাম ওইটা বই করবো বলে। একটি ছেলে পা ভেঙে গিয়ে সে বাড়িতে প্লাস্টার হয়ে বসে থাকতো। গল্পটার নাম দূরবীন। সে দূরবীন দিয়ে দেখতো কোথায় কি ঘটছে, এবং সেই দূরবীন দিয়ে দেখে একটা ক্রাইম ডিটেকশন করলো, সম্পূর্ণ খোঁড়া, পায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থায়। কাকুকে ফোন করে, পুলিশ ডেকে, পুরো অ্যানালিসিসটা ওর মধ্যে রয়েছে। তো আমি বললাম, এইসব গল্পগুলো কি করে মাথায় আসে? তো বললো, দেখো তুমিও ভাবলে, তোমরা যারা মানে লেখালেখি যদি তুমি করতে চাও জীবনে, তুমিও পারবে। আমি কিরকম? বলছে, আমি কি করি জানো, এই যে সামনে পুকুরটা আছে, এই পুকুরটার দিকে তাকিয়ে থাকি। পুকুরটার দিকে তাকিয়ে থাকতে থাকতে পুকুরের মধ্যে উপর থেকে একটা গাছের উপর থেকে একটা পাকা ফল পড়লো, হয়তো আম গাছের থেকে আম পড়লো বা বট গাছের বট ফল পড়লো। পুকুরের জল একটা অদ্ভুত টিরটির টিরটির করে ঢেউ উঠলো, জলগুলো সরে গেল। ওর মধ্যেই আমি একটা গল্পের বীজ খুঁজে পাই। হ্যাঁ আশ্চর্য। হ্যাঁ, আসলে আমার জীবনে এত অভিজ্ঞতা বাবা, এই অভিজ্ঞতাগুলো এই পুকুরের জলে ঢিল ফেলার মতো আমার মধ্যে বুড়বুড় করে ওঠে। তো এটা আমার কাছে অসামান্য লেগেছিল। তো এই এই মানুষগুলোর লেখা আমাদের ছেলে মেয়েদের কাছে বাড়িতে, তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদের বাড়িতে ছোট ছেলে মেয়ে আছে, তাদের জন্মদিনে, তাদের পৈতেতে বই উপহার দাও। 200-250 টাকায় ছোটদের বই স্বচ্ছন্দে এখনো হয়ে যাবে। 250 গ্রাম খাসির মাংসে একটা বই হয়ে যাবে। তো দাও, দেখবে সে বইটা থেকে যাবে, তোমার হাতের লেখা। আমার যেরকম এখন আমার ছোটবেলায় জন্মদিনে উপহার পাওয়া বই, ধরো তোমার আজ থেকে 55-56 বছর আগে, সেখানে দেখছি আমাকে শিবরাম চক্রবর্তী একটা বই দিয়েছেন। সে বইটায় লেখা আছে, বাবা বই দিয়েছেন, আং বাবা, আং মানে হচ্ছে আশীর্বাদ, দীনেশ চন্দ্র চট্টোপাধ্যায়। স্নেহের, আমার ডাকনাম টুটুন, স্নেহের টুটুনকে। তো এইগুলো একটা সম্পদ। তুমি আজকে যে বইটা তোমার ভাইপো ভাইঝি যাদেরকে দিচ্ছ, সে যখন বড় হবে সে ওটা দেখবে যে আমার কাকা বা পিসি বা মাসি এরা আমাকে দিয়েছে। তো এইটা আমার মনে হয় যে আমাদের অভ্যেস হওয়া উচিত, বলে বাংলা শিশু সাহিত্য বাংলা শিশুরাও বাঁচবে। থ্যাংক ইউ অভিক, অনেক কথা বলেছি, 26 মিনিট। ত্রিদীপ দা, আমার একটা প্রশ্ন আছে। আই উইল প্লে দ্য রোল অফ আ ডেভিলস অ্যাডভোকেট, মানে আমি একটা বিতর্কমূলক প্রশ্ন করবো আপনাকে। সেটা হচ্ছে যে, ধরুন যে শৈশব আমরা পেয়ে এসেছি, যাদের নাম বললেন, আপনি যাদের নাম বললেন,
তারা আমরা মানে আমি ধরুন 1980 সালে জন্মেছি, আমার প্রচুর বন্ধু বান্ধব যারা আছেন এখানে তারা ওই সময় জন্মেছেন 75 থেকে 85-র মধ্যে, তাদের ছেলে মেয়েরা এখন একটা পার্টিকুলার বয়সে পৌঁছেছে। আমরা যে ধরনের শিশু সাহিত্য পড়ে বড় হয়েছি সেই শিশু সাহিত্য কিন্তু আজকালকার শিশুরা নেয় না। আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা শেয়ার করি আপনার বলতে সঙ্গে। কোন বয়সটা বলছো সেটা আগে ক্লারিফাই করো। আমি ধরুন 15 থেকে ধরুন 8 না থেকে 15, 5 থেকে 15 এরকম। না আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা শেয়ার করি। ছেলেকে তুমি কি খোকা বলো? তোমার মেয়েকে ঠিক কি আছে, খুকি বলো? ওই ওরকম মানে খোকা খুকি হতে বলি না। শিশু নয়, শিশু হচ্ছে মানে তোমার 4-5 বছর বয়স থেকে ম্যাক্সিমাম 9 বছর, 9 থেকে 10। ওকে, আমি এটা 9 থেকে 10 ধরলাম, 10 ধরুন। হ্যাঁ, এবার এবার 9 ধরুন থেকে ওই বয়সে ধরুন আমি পড়েছি ক্ষীরের পুতুল, হ্যাঁ ওই বয়সে আমি পড়েছি রাজকাহিনী, আমার ভারী ভালো লেগেছে। একটি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা শেয়ার করি আপনার সঙ্গে, সেটা হচ্ছে যে আজ থেকে ধরুন আমার মেয়ের বয়স 14, আজ থেকে প্রায় ওই 7-8 বছর আগে আমি চেষ্টা করি আমার মেয়েকে পড়াবার ক্ষীরের পুতুল। তাকে আমি ওই 2 পাতা 3 পাতা পরে এগোতেই পারিনি, কারণ সে 2 পাতার পরে পালকি কি, উনুন কি, দাওয়া কি, মানে এই ধরনের যে কটি মানে প্রশ্ন হয় সেগুলো করতে শুরু করে। আজকালকার শিশুদের শৈশব আমাদের শিশুদের শৈশব এক নয়। ত্রিদীপদা, আপনিও জানেন ত্রিদীপদা, যে আজকালকার যারা কিশোর বার্ষিকী কেনেন, মানে পূজা বার্ষিকী কেনেন, আনন্দ মেলা হোক, কিশোর ভারতী হোক, শুকতারা হোক, যাই হোক, যত না বেশি কিশোররা কেনেন তার থেকে বেশি তাদের বাবা মায়েরা কেনেন। হ্যাঁ, তারা তাদের কৈশোর ছুঁতে চান। হ্যাঁ। তার মানে কি এই যে আমার মেয়ে বই পড়ে না? পড়ে। আমার মেয়ে পুরো হ্যারি পটার সিরিজ, তার বয়স 14, সে গত 4 বছর ধরে পুরো হ্যারি পটার সিরিজ শেষ করেছে। সে লর্ড অফ দ্য রিংস পড়ছে, সে পার্সি জ্যাকসন পড়ছে। বিদেশি সাহিত্যে যেগুলি আছে উপর রূপকথা তাকে পড়াওনি কেন? হ্যারি পটার যখন সে পড়ছে, সে পড়তে পারছে না, সেই বলছি, সে কানেক্ট করতে পারছে না। তোমার অপদার্থতা বাবা হিসেবে না দিদি, এইটা আমার বক্তব্য। পাঠকের ইচ্ছে এখানে, পাঠকের ইচ্ছে সেটাই সে পছন্দ করছে না। ত্রিদীপদা, সাহিত্য পছন্দের ব্যাপার, আমি তাকে বাধ্য করতে পারি না তুমি এটা পছন্দ করোই। তার পছন্দটাকে তৈরি করার দায়িত্ব ছিল তোমার। তাকে কি করে ত্রিদীপদা আপনি বলুন, আপনি, এটাই তো আমার প্রশ্ন। আজকের আমার যারা বাবা মা আপনার থেকে অনেক ছোট, আমাদের বাচ্চাদের বয়স 9 থেকে 10 থেকে 15, তাদের পছন্দের রুচি আমাদের শৈশবের পছন্দের রুচির সঙ্গে মেলে না। তারা যেভাবে দেখে দুনিয়াকে, পৃথিবীকে দেখে, আমরা দেখিনি। তাদের কাছে পার্সি জ্যাকসন বা হ্যারি পটার অনেক বেশি গ্রাহ্য, আমাদের কাছে মানে যাকে বলে কি বলে আমাদের জন্য সুটেবল নয়। কি করে এই এই যে গ্যাপটা ব্রিজ করা যায়? কোথাও কি যারা আজকে আমরা লেখালেখি করছি আমাদের লেখক হিসেবে খামতি আছে? দেখো, লেখক হিসেবে খামতি আছে বা নেই এর মধ্যে আমি বিতর্কের মধ্যে ঢুকবো না। তুমি যেটা বলছো সে কথাটা অবশ্যই আংশিকভাবে সত্য, কিন্তু আংশিকভাবে সত্য মানে সেটা সম্পূর্ণ সত্য নয়। আমার বক্তব্য হচ্ছে, তুমি ক্ষীরের পুতুল বললে, তুমি আশাপূর্ণা দেবী তুলে দিয়ে দেখেছো আশাপূর্ণা দেবী পড়তে পারে কিনা? তুমি হ্যাঁ স্যার, তুলে দিয়ে দেখেছি স্যার। লীলা মজুমদার, আশাপূর্ণা দেবী, সত্যজিৎ রায় গল্প সে পড়ছে না, সত্যজিৎ রায় গল্প পড়ছে না। সে আমি আপনি জানেন ত্রিদীপদা, আমি আমার লাইব্রেরি কতটা মানে কি ধরনের বই পড়ি, আমি কত বই আমার সংগ্রহে আছে। তারা চাইছে না, তারা পারছে না আমাদের শৈশবের সঙ্গে তাদের শৈশব কানেক্ট করতে। তাদের শৈশবের মতো করে লেখা আমরা লিখতে পারছি না। কোথাও কি এটা মানে আপনার মনে হচ্ছে যে এটা একটা বড় হিন্ড্রেন্স? প্রথমেই বললাম যে সেটা আংশিক সত্য, কিন্তু কথা হচ্ছে আমাদের দায়িত্ব তার মানে কমে যায় না, আমাদের দায়িত্ব বেড়ে যায়। আমরা দায়িত্ব পালন করছি না আমাদের। এখানে কি আমি একটু কথা বলবো? হ্যাঁ, নিশ্চয়ই। এখানে আমার বলার আছে, আমার বর্তমান বয়স 29, ঠিক আছে?
আমি কোনো বাচ্চাদের জন্য নয়, আমি আমার নিজের জন্যই এখানে জয়েন হয়েছিলাম স্যার, কারণ মোবাইল অ্যাডিকশন আমারও মারাত্মক। এবার অভিক স্যার এখন যে কথাগুলো বললেন এগুলো ভীষণ সত্যি। উনি ওনার 14 বছরের মেয়ের কথা বলছেন, আমি আমার 28 বছরে বলছি। স্যার সত্যজিৎ রায় ক্ষীরের পুতুল পোষায় না স্যার, শুনতে খুব বাজে লাগতে পারে কিন্তু ভালো লাগে না। বাহ, তার থেকে অনেক ভালো স্যার হ্যারি পটার লাগে, বা মানে যেগুলো মধ্যে আরো বেশি রহস্য আছে, আরো স্মার্ট লাগে ওগুলোকে। স্যার রহস্য। আমার কাছে তো সত্যজিৎ রায় একদমই ভালো লাগেনি। মানে আমি যদি একটা আমাদের দেশের রূপকথার বই, ওই রাজা রানী রাক্ষস নিয়ে বসি, পাশে যদি হ্যারি পটার নিয়ে বসি, হ্যারি পটার অনেক বেশি ইন্টারেস্টিং স্যার, অনেক বেশি। আশাপূর্ণা দেবী বা এটা ছোটবেলায় ভালো লাগতো, আজ আর লাগে না স্যার। মানে এখন যদি আমিও ভাবি যে আমি বাংলা বই পড়বো, আমি হারিয়ে যাই, আমি কোন বই খুঁজবো, না না, কোনো তোমার বই 28 ভালো না। বছর বয়সে তুমি আশাপূর্ণা বা রূপকথা হ্যারি পটার আমি জাস্ট তুলনাটা টানলাম স্যার, মানে তুলনাটা টানলাম। রূপকথা হ্যারি পটার একটা টাইপস অফ পার্টি রূপকথা। পড়বে। তুমি এখন দেবদত্ত পট্টনায়ক পড়বে, তুমি এখন ওই সমস্ত দুর্জয় দত্ত পড়বে, তো এইসব তো এখন পড়বে তোমরা ইংরাজির ক্ষেত্রে। বাংলার ক্ষেত্রে আমি জানি না অভিকরা তন্ত্রমন্ত্র রক্ত সমস্ত লিখছে, তারা ওটা তো পড়ি, ওটা দুর্ধর্ষ লাগে। ওইগুলো পড়ো। এগুলো ছাড়া তন্ত্রমন্ত্র একটু বেশি, মানে ভূত এইটা একটা জেনার প্রচন্ড রকম পড়ছি। এর বাইরে কি পড়বো আমি? ভূত পড়ছি, থ্রিলার পড়ছি, আমার খুব ভালো লাগছে। এর বাইরে আমি কি পড়বো? বাংলা পড়তে চাই। ঐতিহাসিক পড়তে ভালো লাগছে না আমাদের ইতিহাস? না না, শরদিন্দু চট্টোপাধ্যায় চেষ্টা করেছিলাম পড়ার, সামহাউ টানেনি স্যার, সরি স্যার, টানেনি সামহাউ। না। বেশ। আর এডগার অ্যালান পো টানছে, পেট সিমেন্টই টানছে। বাংলাতে তখন ভূতের বই পড়তে বসলে অনেক জোলো লাগছে, অনেক বই একটু পুরনো জোলো মনে হচ্ছে, কিরকম? কিন্তু এডগার অ্যালান পো খুব ভালো লাগছে। মানে একটা বই আমি বলতে পারি, এখানে অনেক লেখকেরই বই আছে, একটু পুরনো বই, আমারই স্কুল লাইফের, তখন খুব ভালো লেগেছিল। এখন জোলো লাগছে, অনিশ দেব জোলো লাগছে, ভালো লাগছে না। আচ্ছা, মানে ভয় পাওয়ার জন্য আমি মাঝরাতে অনিশ দেবের বই খুলে নিয়ে বসি, বাট কিন্তু স্যার খুব জোলো লাগে। আই মে বি রুড এন্ড আই এম সরি ফর দ্যাট, বাট স্যার খুব জোলো লাগে। আচ্ছা, থ্যাংক ইউ যিনি বললেন, আমি নামটা দেখতে পাচ্ছিলাম। ত্রিদীপ দা, আমি এটা কিন্তু একটা, আমি বলছি মানে অফকোর্স আপনি যাকে বলে পিতামহ ভীষ্ম আর কি বাংলা প্রকাশনা জগতে। আমিও বহুদিন ছিলাম প্রকাশনা জগতে। এই কথাটা কিন্তু অনেকে বলেছেন যে আজকের মানে আমাদের সন্তানরা যে মানে যেহেতু বেশিরভাগই ইংলিশ মিডিয়ামে পড়েছেন আমাদের সন্তানেরা, তাদের পড়াশোনা অনেক বেশি শুরু হয়েছে ইংলিশ মানে কি বলবো বই দিয়ে। তারা প্রথমে বিশ্ব সাহিত্যে স্বাদ পেয়েছেন। তাদের কাছে কিন্তু হ্যারি পটারের সমতুল্য বা লর্ড অফ দ্য রিংস এর সমতুল্য আমরা কিছু তুলে দিতে পারিনি। যখন আমরা শিশু ছিলাম আমাদের কাছে শীর্ষেন্দু ছিলেন মহত্তম, শনি চট্টোপাধ্যায় ছিলেন সর্বোত্তম। আমাদের কাছে সেটাই ছিল যাকে বলে এপিটমি অফ আমার জিজ্ঞেস করা ক্লাসিক। এই কিন্তু এখনকার যারা ত্রিদীপদা, জাস্ট এক সেকেন্ডের মতো ত্রিদীপদা, এখন যারা শিশু বা প্রায় কিশোর, তারা কিন্তু সবসময় তুলনা করেন যে বাংলা সাহিত্যে কেন একটা লর্ড অফ দ্য রিংস লেখা হয় না, একটা হ্যারি পটার লেখা হয় না কেন। তারা কিন্তু সবসময় বিশ্ব সাহিত্যের সঙ্গে, বিশ্ব ফ্যান্টাসি সাহিত্যের সঙ্গে বাংলা ফ্যান্টাসি সাহিত্য তুলনা করে থাকেন। যতদিন না আমরা আমাদের লেখকরা, মানে আমি লেখক বলে নিজেকে সেই গোত্রে ফেলি, সেই লেভেলে নিজেদের তুলে নিয়ে যেতে পারবো, ততদিন যদি আমরা আশা করি যে না শুধুমাত্র বাংলা সাহিত্যের পাশে দাঁড়াতে হবে বলে শিশুদের বাধ্য করতে হবে বই পড়তে, এটা বোধহয় বাড়াবাড়ি হয়ে যাবে। আমি একটা কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট দিলাম, ত্রিদীপ দা আপনি বলুন। আমার এই বিষয়ে কিছু বলার নেই। তোমার মতামত তুমি যেটা দিয়েছো সেটা তোমার দিক থেকে ঠিক, এটা নিয়ে তো বিতর্ক করে কোনো লাভ নেই। ব্যাপারটা হচ্ছে একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ বলুন। আমি সোমনাথ ভট্টাচার্য হ্যাঁ কুচবিহার থেকে সোমনাথ বলছি। বাবু বলুন বলুন বলুন। হ্যাঁ, আমি ছোটদের নিয়ে একটু কাজ টাজ করি আর কি, দীর্ঘদিন থেকেই। ছোটদের একটা থিয়েটার স্কুলও আছে। আজকে একটা অনুষ্ঠান ছিল ছোটদেরই
আমরা একটা নাটক করালাম রবীন্দ্রনাথের ছুটি। ওরা খুব আনন্দের সঙ্গে করলো। এই ক্লাসটা হচ্ছে 6 থেকে 10, এই বয়সের ছেলেমেয়েরাই করলো। এবং এখানে জেলা পুলিশ সুপারও ছিলেন, আরো বিশিষ্ট লোকজন ছিলেন। প্রায় প্রায় 100-র উপরেই লোক ছিল, প্রায় ছোট হল করে। কিন্তু এই থিয়েটার স্কুলটা শনি রোববার করে হয়, প্রত্যেক শনি রোববার। একটা নিয়ম চর্চা এবং একটা পত্রিকা প্রকাশ হয়। আমাদের ত্রৈমাসিক একটা পত্রিকাও আছে, ছোটরাই লেখে বেশি, হ্যাঁ বড়রাও লেখেন। এবার আমার যেটা মনে হয়েছে, যেটা এখানে আলোচনা শুনে, যে আমরা ওদেরকে দিতে পারছি না, এটা আমাদেরও একটা ব্যর্থতা। আমি একটা কথা বলি, এই থিয়েটার স্কুলের একটা যাবতীয় কাজকর্মের মধ্যে বিভিন্ন গল্প বলার একটা ব্যাপার আছে। গল্প ওরা বলবে, আমরা বলবো। এইখানে দেখেছি যে যেটা বলছে, ইংরেজি মাধ্যমের ছেলে মেয়েদের ক্ষেত্রে কিন্তু বাংলা পড়া, বাংলা বই পড়া, গল্পের বই পড়া, আমি জানি না সবাই হয়তো আমার সাথে সমর্থন নাও করতে পারেন কথাটা, অনেকটাই কমে গেছে। তাদের পড়ার চাপ একটা ব্যাপার, অভিভাবকদের একটা ভূমিকা আছেই। সেই অভিভাবকরা তাকে কোন বই কিনতে সাহায্য করছে, কি গল্প বলছে, বাড়িতে কথাবার্তার পরিবেশটা কি আছে, এই একটা ব্যাপার কিন্তু আছে। আমার মনে হয়, কথা বলেছিলাম অনেক বাচ্চাদের সাথে, ক্লাস 7-8 এর অনেক বাচ্চারাও মানে রামায়ণ মহাভারতের কোনো গল্প, কোনো ঘটনা বলতে পারছে না। কে লিখেছেন 5-6 এর ছেলেমেয়েরা বলতে পারছে না। রামায়ণ মহাভারতের ঘটনাও কিন্তু এটা আছে। এবার সেই ছেলেমেয়েটা আবার খুব ভালো কবিতা বলছে, আবৃত্তিতে প্রাইজ পাচ্ছে, এটা করছে। আমরা সম্মিলিত যে জায়গাটা, সেখান থেকে এই আমরা থেকে আমিত্বে এসছি, এটাও একটা কারণ। এবং সেই জায়গাটা কিন্তু ভাঙার দায়িত্ব আমাদেরও আছে, আমরা যারা অভিভাবক। আমিও ছোটবেলায় এই বইগুলো পড়েছি, বাইরের বইও পড়েছি, তখন টম ব্রাউন স্কুল ডেজ, আঙ্কেল টমস কেবিন, বাইরের গ্যালিভার ট্রাভেলস, এই বইও পড়েছি। আবার পাশাপাশি এখানকার লেখকদের, আমাদের বাংলার লেখকদের বইও পড়েছি, সবটাই পড়তাম। এবার আমাদেরকে সেই চয়েসটা দিতে হবে। এবার আমি যদি দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের এখন ঠাকুমার ঝুলির ওই ভাষায় গল্পটা দিই, তাহলে একরকম, আর আমি যখন গল্পটা বলবো তখন একরকম। এই গল্প শোনা ছোটদের কিন্তু একটা ব্যাপার। আমি যদি পড়ে শোনাই তাহলে কিন্তু একটা কাজ করে, আমার যেটা মনে হয়েছে। এবং মানে এটা আমাদের একটা দায়িত্ব আছে। এবার রুচি তো পাল্টাচ্ছি আজকের যুগের, যেটা আপনি প্রথমে বললেন শিশু আর কিশোর, এই ভাগটাও একটা করার ব্যাপার আছে। শিশুদের চাহিদা কি, কিশোরদের চাহিদা কি? শিশুদের চাহিদা একরকম, দেখুন রূপকথার জগৎটা। সোমনাথবাবু, আমাদের না এই বক্তব্য শেষ হবে না। আমাদের দায়িত্ব, আমার বক্তব্যটা খুব পরিষ্কার হচ্ছে, বিভিন্ন মত, বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই আজকে যুক্ত হয়েছে। আপনি কুচবিহারে, কেউ এখানকার ইংলিশ মিডিয়ামে পড়া ছেলে মেয়ে, এই যে দিয়া মেয়েটি এসে বলল, ও তো ঠাকুমার ঝুলির এখনকার ভার্সানে যে লেখাগুলো আছে, আসলে সবচেয়ে বড় কথা যেটা আপনি আসল কথা বললেন, এই গল্প শোনানোর লোকগুলো তো আমাদের জীবন থেকে চলে গেছে। একদম অবশ্যই গল্প শোনা নেই। আমরা তো বাবা মা, তারা তো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছি। আমরা তো বাবা মা ছেলে মেয়ে, এই তো আমাদের সমাজ। কোথায় যৌথ পরিবার, কোথায় পিসিমা, কোথায় মাসিমা, কোথায় বাড়িতে আসা যাওয়া লোক, সবাই একটা টুকরো মাছ ভাগ করে খাওয়া, এগুলোতে তো আমাদের ছেলেমেয়েরা সেইভাবে বড় হয়নি। তাদেরকে তো একটা মাছের জায়গায় দুটো মাছ দিয়েছি আমরা। তো তারা তো তাদের কাছে স্বপ্নের জগৎ হচ্ছে বিদেশ। তারা চোখ মেলার পর থেকে ভাবছে আমি কখন চলে যাব, কোন রকমের একটা ভালো রেজাল্ট করে একটা পরীক্ষা দেবো, বাবা মা টাকা পয়সা দিয়ে দেবে, ভালো টাকা পয়সা জমাচ্ছে, আমি আমেরিকায় গিয়ে পিএইচডি করবো, পিএইচডি করতে করতে ওখানেই চাকরি বাড়ি করে ওখানেই থেকে যাবো, বা ইউরোপের কোনো দেশে বা লন্ডনে চলে যাবো, বা অস্ট্রেলিয়ায় চলে যাবো, কানাডায় চলে যাবো। এই পোড়া দেশে থাকবো কেন? এই তো আমাদের ছেলে মানসিকতার জায়গায় পৌঁছে গেছি আমরা, সেটা অভিজ্ঞতা করতে পারি। এই বিতর্ক, তুমি যাদেরকে নিয়ে এসে বিতর্ক বাড়িয়ে কোনো লাভ নেই, কারণ এই বিতর্কের কোনো শেষ নেই। তাহলে কি করে যারা সদা পরিবর্তনশীল, এই যাকে বলে বিশ্বায়িত জগৎ, যেখানে সমস্ত বিশ্ব ইন্টারনেটের জালে বাঁধা, সেখানে কি করে, যেখানে ইংরেজি ভাষা সাহিত্যের চলছে রাজত্ব, পড়বে তারা পড়ে বলেই আজকে যখন জেলায় জেলায় আমরা বইমেলা করি, সেখানে মানুষ আসেন, তারা পড়ে বলেই আমরা কলকাতা বইমেলায়
বিশাল লাইনের, পত্রভারতী স্টলের বাইরে বিশাল লাইন থাকে, আরো এরকম বাংলা প্রকাশনার জগতের স্টলের বাইরে লাইন থাকে, লেখকদের সই নেওয়ার জন্য, সেলফি নেওয়ার জন্য বসে থাকে। তারা তারা তাদের নিশ্চয়ই এখনকার লেখকদের বা আগেকার লেখকদের লেখা জোলও লাগে না, হাসি পায় না, সেই জন্যই তারা লাইন দেয়, বই কেনে। তো এই বিতর্কের কোনো শেষ নেই। আমি অত্যন্ত আশাবাদী, আমি কোন রকম নৈরাশ্যবাদের প্রশ্রয় দেব না। আর এটা ঘটনা যে প্রত্যেকটা মানুষের নিজস্ব স্বাধীনতা আছে, তিনি কিভাবে চলবেন, তার ছেলে মেয়েকে তিনি কিভাবে বড় করবেন, এবং ছেলে মেয়েরা তাদেরও স্বাধীনতা আছে, 14, 15, 16 বছরের ছেলে মেয়ে, তারা কিভাবে চলবে, তাদের ভবিষ্যৎ তাদের কাছে। ভবিষ্যতে তারা ডিপ্রেশনে যাবে, না পাগলাগারদে যাবে, না অন্য একটা জগতে, পৃথিবীর অন্য প্রান্তে জগতে গিয়ে কোটি কোটি ডলার উপার্জন করবে, সেটা তাদের চয়েস, আমাদের এখানে কোনো বক্তব্য নেই। অনেক ধন্যবাদ ত্রিদীপ দা, আমরা গর্বিত, আমাদের অহংকার আপনি এসেছেন। আমার কি বলবো, মানে আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা নেই। আপনাকে পেয়ে আমরা সত্যিই যাকে বলে অত্যন্ত আমারও খুব ভালো লাগলো, আনন্দিত। খুব ভালো লাগলো। বাকি যারা আছেন আপনাদের ধন্যবাদ। আজকে ত্রিদীপ দা প্রায় 100-র ওপর লোক জয়েন করেছিলেন, অনেকে আমাদের ফি দিতে হয়েছে, সেটা আমরা বাইরে আমরা এই পুরো রেকর্ড করেছি, আমরা প্রচার করবই। আমরা ত্রিদীপ দাকে ধন্যবাদ জানাই, যারা এসেছেন ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুখে থাকবেন, বাংলা সাহিত্যে থাকবেন। শুভরাত্রি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।